শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। রোববার ঈদ উল ফিতর পালিত হবে দেশটিতে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রোববার ঈদ উদযাপন করবেন কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রুনেই এবং অস্ট্রেলিয়া ঈদ উল ফিতর উদযাপিত হবে সোমবার। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়, আর সেই হিসেবে রোববার চাঁদ দেখা গেলে সোমবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। এদিকে ঈদের জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এদিন সকাল 8:30টায় হবে মূল জামায়াত। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 35,000-এরও বেশি মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। প্রায় 25 দিনের চেষ্টায় তৈরি করা হয়েছে 25,400 বর্গ মিটারের বিশাল সামিয়ানা। নারী এবং পুরুষ আলাদাভাবে নামাজ আদায় করতে পারবেন। গরমের কথা বিবেচনায় রাখা হয়েছে 1200টি ফ্যান। ঈদগাহ ময়দানের বিশাল এই কর্মযজ্ঞ আজ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সব প্রস্তুতি। ছাতা আশা করি নিয়ে আসতে হবে না, কারণ আমরা এখানে যে প্রস্তুতি রেখেছি, ত্রিপাল দিয়ে আমরা আমাদের এই যে সামিয়ানাটা নিয়েছি, এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে। আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করতেছি, কোনো ধরনের বাইন্ডিংস নেই। আমরা ছাতা আনতে বরং নিরুৎসাহিত করতেছি। অন্যদিকে ঈদে রাজধানীর নিরাপত্তায় সার্বক্ষণিক টহল থাকবে পুলিশের 667টি টিম। রাজধানীর 50টি থানা এলাকায় বসানো হবে মোট 71টি চেকপোস্ট, জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। 50টি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে 2 পালায় ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিএমপি কর্তৃক 71টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এই মুহূর্তে গুলশানের একটি অবৈধ বারে চলছে র্যাবের অভিযান। সেখানে আছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। সরাসরি যাচ্ছি তার কাছে। শান্ত, অভিযানে কি পরিমাণ অবৈধ মদ উদ্ধার হয়েছে, র্যাবের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা একটু বলবেন? তুমি এখানে আসলে অবৈধ বার নয়, কিন্তু এখানে বারের নাম করে অবৈধভাবে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ মদ বিক্রি হচ্ছে, সেইগুলো স্টোর করা হয়েছে। যেমনটি দেখাচ্ছিলাম যে এই যে দরজাটি, এই দরজা দিয়ে তারা একটা পার্টিশন তৈরি করেছে যাতে সাধারণ মানুষের আর বোঝার কোনো সুযোগ নেই যে এই পাশে কিছু আছে কিনা। কিন্তু আমরা এই পাশটাতে গেলে অবাক হয়ে যাব যে একটা বড় একটা করিডোর এখানে তৈরি করা হয়েছে এবং সেই করিডোরের শেষ প্রান্তে র্যাকে র্যাকে তাকে তাকে করে অবৈধ মদ কিন্তু স্টোর করা হয়েছে। এবং সেই মদের সংখ্যা যদি বলি, সংখ্যা অসংখ্য, শত 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 বোতল। ইতিমধ্যে র্যাবের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সেই বোতলগুলো সরানোর কাজ করছেন। এবং সেই সংখ্যার কথা যদি বলি, তারা এখনো বলছেন যে সংখ্যা তারা এখনো নিশ্চিত হতে পারছেন না, কয়েক শত বোতল হতে পারে। এবং নামি দামি ব্র্যান্ডের বিদেশি যে মদগুলো রয়েছে সেই বোতলগুলো এখানে তারা কিন্তু সংগ্রহ করেছেন, স্টোর করেছেন। শুধুমাত্র এই যে তা নয়, ভেতরের যতগুলো সারি আমরা দেখতে পাচ্ছি পুরোটাই দেয়াল জুড়ে কিন্তু এখানে মদকে স্টোর করা হয়েছে। এবং এগুলোর কোনো আমদানির কাগজপত্র তারা কিন্তু দেখাতে পারেননি এবং তারা স্বীকার করে নিয়েছেন যে এগুলো অবৈধ। এবং এই অবৈধ মদগুলোই আসলে শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন এসে এখানে বসেন এবং খেয়ে যান। এবং শুধুমাত্র যে এই দোতলায় নয়, আমরা সিঁড়িতেও দেখেছি যে অভিনব কায়দায় তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছেন এই বোতলগুলোকে লুকিয়ে রাখতে, সরিয়ে রাখতে। এবং সেই অভিযান পরিচালনা করছে র্যাব 1 এবং গোপন তথ্যের ভিত্তিতে তারা কিন্তু এখানে এসে অভিযান পরিচালনা করছেন। এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যে মদের বোতলগুলো রয়েছে সেই বোতলগুলো তারা এখান থেকে একসাথে নিয়ে হয়তোবা গণনা করবেন যে কি পরিমাণ বা কত টাকা মূল্যের তারা এখানে রিকভারি পেয়েছেন। এরপর হয়তো আনুষ্ঠানিকভাবে র্যাব 1-এর পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। শওকত মঞ্জুর শান্ত, ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন গুলশানের একটি বারে অভিযানের খবর।
জানাবো ঈদ যাত্রার খবর। এবারে কিন্তু বদলে গেছে চিরচেনা ঈদ যাত্রা। শনিবার দিনভর সমস্ত ট্রেন ছেড়ে গিয়েছে নির্ধারিত সময়ে। ঘরমুখো মানুষের বাড়তি চাপ নাই রেলপথে, নেই শিডিউল বিপর্যয়, একটি বাদে দেখা যায়নি বাড়তি যাত্রী চাপ। রাজধানীর কাছাকাছি কিছু গন্তব্যে ট্রেনের ছাদেও লোক দেখা গেছে আগের বছরের মতোই। সব মিলিয়ে এবারে রেলে বাড়ি ফেরাটা ছিল অনেকটা নির্ঝঞ্ঝাট। সবার প্রত্যাশা এমন ব্যবস্থাপনা জারি থাকবে আগামীতেও। অনলাইনে টিকিট কাটছি, সমস্যা হয়নি, কোনো বিভ্রান্তি পোহাতে হয়নি আমাদেরকে। আমার ট্রেনের টিকিটে আমি আসছিলাম, একটু একজন দেখেছে, চেক করছে, চলে আসছি। আমি মানে খুব বেশি কড়াকড়ি যে মনে হচ্ছে ওরকম মনে হয়নি আমার। চাচারা, আমার মামারা সবাই বেশিরভাগ হচ্ছে গ্রামে থাকে, তাদের সাথে ঈদ করার আলাদা একটা মজা আছে। সবার সাথে ফ্যামিলিরা, তারাও কাজিনরা আসে। অন্যদিকে সন্ধ্যার পর উপচে পড়া ভিড় ছিল সদরঘাটে। এর আগে দিনভর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নির্ধারিত গন্তব্যের পথ ধরেছেন হাজারো যাত্রী। লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিনের শুরুতেই পন্টনগুলোতে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের উপস্থিতি গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। তবে যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময় ছাড়ছে না বেশ কিছু লঞ্চ। আর দীর্ঘ ছুটি শেষে একসাথে ফেরার সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের। দেশি মানুষ আছে, সবার সাথে বন্ধু বান্ধব আছে, তাদের লাগে দেখা করবো, আনন্দ ফুর্তি করবো। আগের থেকে 100-150 টাকা বাড়তি হইতে আছে, ঠিক আছে, কারণ ঈদ ছাড়া, কোরবানি ছাড়া যে ভাড়াটা তার থেকে বেশি হইতে আছে ভাড়াটা। সরকার নিয়ে তো ভাড়া যা তা দিয়েই চলে, ভাড়া কোনো বাড়ে নাই। চার্টে যা আছে তাই ভাড়া কাটে, 1 টাকা বেশিও কাটে, 1 টাকা কমও কাটে না। এবারে সড়কে ঈদ যাত্রার খবর। মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপ থাকলে অনেকটা নির্বিঘ্নেই প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছেন ঘরমুখো মানুষ। অন্যান্য বছরের তুলনায় এবার স্বস্তিতেই চলছে ঈদ যাত্রা। সরকারের উদ্যোগের কারণে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে ভাড়া নিয়ে কিছু অভিযোগ থাকায় গাবতলীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিবারের মতো এবারও যাত্রী নিয়ে দূরপাল্লায় যাচ্ছে রাজধানীর বিআরটিসির বাস সহ বিভিন্ন লোকাল বাস। এসব বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তোলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর, চৌরাস্তা, মাওনা সহ কয়েকটি পয়েন্টে কিছুটা গাড়ির জট তৈরি হয়েছে। একই পরিস্থিতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, চন্দ্রা সহ কয়েকটি পয়েন্টেও। এসব স্থানে যানবাহনের কিছুটা ধীর গতি থাকলেও বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বছরের নতুন একটা ঈদ, সবার সাথে ঈদ করবো, এটাই তো একটা আনন্দ। গাড়ি কম মিলতেছে না, গাড়ি মিলতেছে না। ছেলেমেয়ের কাছে যাচ্ছি দেশে অনেক দিন পরে, এটাই তো আমাদের আনন্দ। এবার শুনেছি রাস্তায় নাকি জ্যাম নাই, তো আশা করতেছি যেন জ্যাম না থাকে। আমরা তো সসম্মানে সুন্দরভাবে যাত্রীদের পৌঁছায় দিচ্ছি, যানজট মুক্ত। এর চেয়ে আর কি আশা করতে পারি বলেন? 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 8:10 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রধান প্রটোকল কর্মকর্তা হং লেই তাকে বিদায় জানান। এই সফরে দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাছাড়া দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিং এর সাথেও বৈঠক করেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতার স্মারক সই হয়। এছাড়া $210 কোটি বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে পিকিং বিশ্ববিদ্যালয়। এ সময় তিনি বলেন যে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দেয়া হয়েছে, সেখানে দারিদ্র্য, বেকারত্ব আর বৈষম্য দূর করাই লক্ষ্য তার। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা, তাই উন্নয়ন কার্যক্রমে সব নাগরিকের অংশগ্রহণ জরুরি। সংস্কারই প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি। বৈষম্য নিরসন করে দেশের প্রতিটি নাগরিক যেন সমান সুযোগ নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, এজন্য নানান সংস্কারে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। To translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity. মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না, জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে দলটি। বিকেলে রাজধানী বেড়াইদে ঈদ উপহার বিতরণ করতে এসে এসব কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপিকে টার্গেট করা হচ্ছে। তাদের লক্ষ্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেয়া। এছাড়া ভুলভাবে ব্যাখ্যার মাধ্যমে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায় ষড়যন্ত্রকারীরা। অল্প সময়ের মধ্যে সব গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।
আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। অন্যদিকে নির্বাচন এবং সংস্কার দুটি পরস্পর বিরোধী নয়, বরং সংস্কারই হচ্ছে পরবর্তী নির্বাচনের লক্ষ্য, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টির ইফতার এবং দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই ২৪-এর আন্দোলনের লক্ষ্য ছিল না। সরকার বিরোধী আন্দোলনে যে সকল দল একতাবদ্ধ ছিল তাদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাই এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মাহবুবুল আলম সহ বিভিন্ন স্তরের মানুষ। নির্বাচন এবং সংস্কার দুটি পরস্পর বিরোধী নয়, বরং সংস্কারই হচ্ছে নির্বাচনের ম্যান্ডেট দিবে। শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হচ্ছে এই আন্দোলনের লক্ষ্য ছিল না। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে অশান্তি, সংঘর্ষ জড়িয়েছে উভয় পক্ষের, যেখানে অন্তত আহত হয়েছে ৩০ জন। সন্ধ্যায় উপজেলার ধরমপুর গ্রামের নুরুল হক এবং সৈদুল আর রইচালি গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় একই গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। গতকাল গ্রামের যুবকেরা ফুটবল খেলার সময় তুচ্ছ বিষয় নিয়ে এই বিবাদে জড়ায়। পরবর্তীতে জের ধরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং সিলেট MAG ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অতীতের সকল ঘটনার সুষ্ঠু এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ হবে, এমনটাই বলেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ফেনীর সরস্বতী ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে কথা বলেন তিনি। আরও বলেন, যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের মাধ্যমে হিংসা এবং সন্ত্রাসের পুরনো রাজনীতিকে জনগণ না বলে দিয়েছে। হয়তো আরও কিছুদিন পুরনো ধাঁচের রাজনীতির প্রভাব থাকবে, তবে ধীরে ধীরে তরুণরা নেতৃত্ব গ্রহণ করলে সেটা পেছনে পড়ে যাবে। কেউ চাইলে আর এই দেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। যারা আমাদের খুন করেছে, আমাদের লাশগুলোকে পুড়াই দিছে, যারা আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিছে, এদের বিচার চাই না আমরা? এদের বিচার হবে, বিচার করেন। ঈদ উপলক্ষে চট্টগ্রামে সুবিধা বঞ্চিত এবং শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে যুবদল। নগরীর বউবাজার এলাকায় 19 দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড যুবদল আয়োজিত অনুষ্ঠানে কয়েকশো মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। আগামীতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশাহ সহ নানান অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ব্যাপার, সময়ের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1600 ছাড়িয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। আহত প্রায় 3500। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালাই শহর। ভয়াবহ এই দুর্যোগে যে কোনো দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাতে পারে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং। প্রতি সেকেন্ডে কমে আসছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই চলছে উদ্ধার তৎপরতা। অন্যদিকে থাইল্যান্ডে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী ব্যাংককে। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত দল। দেশটিতে উদ্ধার করা হয়েছে 10 জনের মরদেহ। হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালালো তেল আবিব। শুক্রবার বৈরুতে দক্ষিণাঞ্চলের দাহিয়া এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। আর এর কিছু সময়ের মাঝে আবাসিক এবং বাণিজ্যিক শহরটিতে বিমান থেকে বোমা ফেলা হয়। বিস্ফোরণে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় শহরের বহু স্থাপনা। দাহিয়া এলাকায় হিজবুল্লাহ ড্রোন সংরক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের উত্তরাঞ্চলের গোষ্ঠীটি রকেট হামলার জবাব দেয় হামলার উদ্দেশ্য বলেও জানায় তারা। তবে ইসরায়েলের রকেট হামলার বিষয়টি স্বীকার করেনি হিজবুল্লাহ। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।